দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। সঙ্গে রয়েছে আমিরু বায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। কক্সবাজারে গর্জন বনে হাতির চলার পথে হবে পাকা সড়ক। বন বিভাগ জানে না কিছুই। প্রকল্পের মাঝপথে এসে অনাপত্তিপত্র চাইলেন সংসদ সদস্য। হাতি চলাচল করলে মানুষজন থাকিলে দূরে যাবে, মানুষের আওয়াজ পাইলে হাসে নয়। 60,000 টাকা গজমাগান আছে, এনতে কাঁতি বেশি আসতেছে। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো কিশোর নাহিদ পেল 30 লাখ টাকা। 6 বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল আপিল বিভাগের রায়। আমার বাবার কাছে চিরঋণী থাকবো। আজকে আমার এই মামলার জন্য আমি চাই আমার মতন অত্যাচারের জন্য আর কোনো ভাই না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। আনুষ্ঠানিকভাবে পত্র তুলে দিলেন রাষ্ট্রদূত। সফর সূচি নির্ধারিত হবে আলোচনার মাধ্যমে। বিশিষ্ট লেখক গবেষক অধ্যাপক ফজলুল হকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। সমাজকে আলোকিত করার ক্ষেত্রে গুণী এ শিক্ষকের অবদান স্মরণ। সমাজের আমূল পরিবর্তন প্রয়াসে যে বিপ্লবী আন্দোলন, বিপ্লবী চিন্তা, তার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। উনি যখন কথা বলেছেন, আমরা সবাই শুধু উনার জ্ঞানের পরিধিটা মুগ্ধ হয়ে উপলব্ধি করেছি। তার জীবন, তার চিন্তা, তার কর্ম, তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকুক। এবারে পুরো আয়োজন। কক্সবাজারের চকরিয়ায় গর্জন বনের ভেতরে হাতির চলার পথে হবে পাকা সড়ক। বন বিভাগকে না জানিয়েই সংরক্ষিত ওই বনে সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে এলজিইডি। এজন্য প্রকল্পের মাঝপথে এসে বন বিভাগের কাছে অনাপত্তিপত্রও চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা বলছেন, গর্জন বনের মাঝ দিয়ে সড়ক নির্মিত হলে মানুষ ও হাতির সংঘাত বাড়বে, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে নেমে বায়ে গেলে খুঁটাখালী বাজার। এখান থেকে পূর্ব দিকের সড়ক ধরে 1.5 থেকে 2 কিলোমিটার গেলে মধুশিয়া গর্জন বন। বনের ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি গর্জন গাছ। নির্জন বনভূমির ভিতরে হাঁটার সরু পথ জুড়ে ছড়িয়ে আছে হাতির পায়ের ছাপ, কোথাও কোথাও মল। এসবই বলে দেয় এ পথে এখনো হাতি চলাচল করে। স্থানীয়রা জানান, হাতির সঙ্গে তাদের সহাবস্থান দীর্ঘদিনের। খাদ্য সংগ্রহে প্রতিদিন মধুশিয়া বনে আসা যাওয়ায় এ পথে বিনা বাধায় চলাচল করে হাতি। তাই পাকা সড়ক হলে চলবে যানবাহন, ব্যাহত হবে হাতির স্বাভাবিক চলাচল। 12টা হইতে 4টা পর্যন্ত হাতি চলাচল করলে মানুষজন থাকিলে দূরে যাবে, মানুষের আওয়াজ পাইলে হাসে নয়। আর আমরা একসাথে আছি। হাতির এইখানে তো আমরা বসবাস করি, আমরা ক্ষতি করে নাই। ওই ধান পাকলে একটু ধান ক্ষতি করে, না হলে ক্ষতি করে নাই। ওইটা আমরা বসবাস, ছোট বাচ্চা নিয়ে বসবাস করি না। এই বনভূমির মধ্য দিয়ে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি। বন বিভাগের অনুমতি ছাড়াই প্রকল্পের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। প্রকল্পের মাঝপথে এসে বন বিভাগের অনাপত্তি বা এনওসি চাওয়া হয়েছে। 20 মে যে চিঠি দেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি সংরক্ষিত বনের ভেতর দিয়ে কমপক্ষে 30টি সড়ক নির্মাণ করতে চান। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে 2017 সালের আগস্টে রোহিঙ্গারা আশ্রয় নিলে হাতির 2টি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। সেগুলো হলো উখিয়া ঘুমধুম ও তুলাবাগান পানের ছড়া করিডোর। এছাড়া দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণের কারণে ফাঁসিয়াখালী, মানিকপুর ও চুনতি করিডোর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের কর্মকর্তা জানান, এ অবস্থায় বনের ভেতরের সড়কটি নির্মিত হলে হাতির চলাচল ব্যাহত ও নষ্ট হবে বনের প্রাকৃতিক অখণ্ডতা। তাই সড়ক নির্মাণের অনুমতি দেবে না বন বিভাগ। এখানে আমাদের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে, মধুশিয়া গর্জন বাগান। এখানে এশীয় হাতির চলাচলের পথ, এছাড়াও অন্যান্য বন্যপ্রাণীও ওই বনে রয়েছে। পুরোদস্তুর ওখানে রাস্তা করা হলে জীববৈচিত্র্য তথা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। সেটা আমরা আমাদের পত্র যোগাযোগের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এলজিটিকেও জানিয়েছে।
বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের এ প্রকল্পের বিরোধিতা করে এরই মধ্যে সরব হয়েছেন পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে হয়েছে প্রতিবাদী নানা কর্মসূচি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে জঙ্গলে হাতিকে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। বন অধিদপ্তরের তথ্য মতে 2016 থেকে 2025 সাল পর্যন্ত এই এক দশকে কক্সবাজারে গুলিতে মারা গেছে কমপক্ষে 9টি হাতি। তবে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যাটা 18। খুঁটাখালীতে ঘটেছে 6টিরই বেশি গুলির ঘটনা। বন বিভাগের নথিতে হাতির গুলিবিদ্ধ হবার ঘটনা কম নথিভুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। বনের ভেতর চাষাবাদ বৃদ্ধির পাশাপাশি ফসল রক্ষায় বনের ভেতরে মাচাং ঘর স্থাপন করা হয়েছে। সেখান থেকে হাতিকে গুলি করা হয় বলেও জানিয়েছেন স্থানীয়রা। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, প্রাণী সংরক্ষণের পক্ষে না থাকলে পুলিশ কাজ করতে পারবে না, আর যেসব মাচাং থেকে হাতিকে গুলি করা হয় সেগুলো ভেঙে ফেলতে হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বনভূমি দখল ও সড়ক নির্মাণের কারণে হুমকিতে বন্যপ্রাণীর আবাসস্থল। এক সময় উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল, কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। কমে গেছে বন্যপ্রাণীর বিচরণও। এক সময় এখানে ছিল বন্যপ্রাণীদের অভয়ারণ্য, কিন্তু কালের পরিক্রমা, বন বিভাগের উদাসীনতার কারণে এখানে বন্য পশু প্রায় হারিয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বনের পর বন, উজাড় হয়ে যাচ্ছে এখানে বন বিভাগের যে জায়গাগুলো রয়েছে সেগুলো। কিন্তু সাধারণ মানুষরা এটিকে কিভাবে দেখছেন সেটি আমরা জানার চেষ্টা করব তাদের কাছে। বনের জায়গা মানুষের বসত বাড়ি হওয়ার কারণে এখানে বন পশু পাখি যা আছে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তারা এড়ে বনপ্রাণী নদীর হারণ, যেহেতু জঙ্গল হমে গিয়ে সরকারের বিভিন্ন বাগান গিয়ে জঙ্গল হারানোর পরে এড়ে বনপ্রাণী শেষ হয়ে, তো এড়ে প্রত্যেক এলাকা আর বসত বাড়ি অসহায় এড়ে বনের মধ্যে আসি বনপ্রাণীর নদীর আরা বন বিভাগ জায়গা তোলে আরো ফরেস্ট ডিপার্টমেন্টে বাগান গিয়ে শেয়ার বাগান হিসাবে দিয়েও জনগণের কথা দিবে। আমাদের দুটো রাস্তার কাজ হচ্ছে, একটা হচ্ছে সোয়ালক ব্রিজ থেকে সিদ্দিকের কামার, আরেকটা হচ্ছে বড়ুয়াপাড়া সড়ক। এখানে দুটো রাস্তায় আমাদের IRIDP 3 যে প্রজেক্ট ওখান থেকে বাস্তবায়ন হচ্ছে। তো প্রকল্প দুটাতে আমাদের প্রথমটা 600 মিটার আর পরেরটা 650 মিটার আমরা প্রাক্কলন পাঠিয়েছি। রাস্তা দুইটা আসলে আমাদের আইডিভুক্ত রাস্তা। তো এখানে আমরা যখন কাজ শুরু করি তখন বন বিভাগ থেকে আমাদের একটা চিঠি দিয়ে জানানো হয়েছে, এটা হচ্ছে ওনাদের প্রথম রাস্তাটার শেষ পোর্শনটা বন বিভাগের জায়গা। তো এখানে আমরা রাস্তা দুটো যখন সার্ভে করতে যাই, যে দেখলাম আসলে এখানে আইডিভুক্ত রাস্তা হওয়ার কারণে এলজিডি এখানে কাজ করতে গিয়েছে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কোনো গাছ আমরা কাটিনি, আর কিছু জনবসতিও আছে। আর স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্ট সবার চাওয়া আছে এই দুইটা রাস্তা যাতে হয় যোগাযোগের সুবিধার্থে। তো এই কারণে আমরা এই দুইটা রাস্তা বাস্তবায়নে গিয়েছি। অর্জন, চাপালিশ সব বিভিন্ন প্রজাতির দেশি উদ্ভিদ এখানে রয়েছে, প্লাস ওইখানে কিন্তু বেশ কিছু বন্য প্রাণী রয়েছে। ঠিক আছে, বিভিন্ন প্রজাতির দুর্লভ বন্য প্রাণী সেখানে রয়েছে। সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘর বাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কাজে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং শারীরিকভাবে বন এবং বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন বিভাগের আপত্তির পর এলজিইডি কাজ বন্ধ রাখার কথা জানালেও বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ তৎপর হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বন বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, সংসদ সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সড়ক নির্মাণের বিষয়ে আধা সরকারি পত্র ডিউ লেটার দিয়েছেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে এভাবে সড়ক করার কোনো সুযোগ নেই, কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবে চলছে সড়কের কাজ। এতে করে বন উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাতকানিয়ার বৈতরণী এলাকা থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে কক্সবাজারে নারী ও শিশুসহ অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে 8 জনই রোহিঙ্গা।
পাহাড় ধস নিয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বাংলাদেশের ওপরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে। সেই বৃষ্টিতে পাহাড় ধসে এবার কক্সবাজারে প্রাণ হারালেন 9 জন। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে আলাদা আলাদা স্থানে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এর মধ্যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 15 নম্বর আশ্রয় শিবিরে একই পরিবারের 3 জন, 7 নম্বর আশ্রয় শিবিরের ডি ব্লকে এক রোহিঙ্গা শিশু ও 11 নম্বর আশ্রয় শিবিরের সি ব্লকে একই পরিবারের 4 জন রোহিঙ্গা নিহত হয়। পাহাড়ের মাটি পড়ে আমার পরিবারে 4 জন মারা গেছে। আমরা নতুন আসছিলাম এখানে। এখানে 4 জনই ঘরেই মারা গেছে, আর আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1:30টার দিকে বৃষ্টির সময় শব্দে ঘুম ভেঙে যায়, কিন্তু এভাবে পাহাড় ভেঙে পড়বে বুঝতে পারিনি আমরা। এরা নতুন এসেছে, কোথাও থাকার জায়গা পায়নি, তাই পাহাড় কেটে ঘর বানিয়ে থাকতো। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্তৃক আমরা 2 জনকে উদ্ধার করি, আর স্থানীয় জনতা কর্তৃক ওখানে একজন ভিকটিম মৃতদেহ উদ্ধার করা হয় এবং 2 জন আহত উদ্ধার করা হয়। তারা ওই জায়গাটা ছাড়তে চায় না, মনে করে যে ওই জায়গাটা ছেড়ে গেলে অন্য কেউ দখল করে নেবে। তবে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকে। আপনারা জানেন যে আমরা আসলে সবসময় জোর করতে পারি না। কক্সবাজারে রোববার দুপুর থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত অন্তত 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে 1 হাত হারানো ব্রাহ্মণবাড়িয়া শিশু নাহিদ অবশেষে মোট 30 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। এর মধ্য দিয়ে 6 বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল। সোমবার আপিল বিভাগের মাধ্যমে 15 লাখ টাকার পে অর্ডার দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক। আগে পরিশোধ করা হয় 15 লাখ টাকা। আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে, তখন আমি ভয়ে গেছি। করোনা মহামারীর সময় নাইম হাসান নাহিদকে তার বাবা ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজে দেন। কথা ছিল 14 বছরের এই শিশু চা বানাবে আর ছোটখাটো কাজ করবে, কিন্তু তাকে মেশিনে কাজ করতে বাধ্য করে প্রতিষ্ঠানটির মালিক। অল্প কয়েকদিনের মধ্যেই ঘটে দুর্ঘটনা, হারাতে হয় একটি হাত। 2020 সালে নাইমের বাবা রিট করলে হাইকোর্ট নাইমের নামে 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিট এবং পড়াশোনার জন্য মাসে 7,000 টাকা দেওয়ার নির্দেশ দেয়। ওয়ার্কশপ মালিক আপিলের আবেদন করলে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে। জাজমেন্ট মিউচুয়ালি হয়েছে। জাজমেন্টে ইয়াকুব কারখানার মালিক বলেছে টাকা দিয়ে দিবে, সেই অনুসারে ইনস্টলমেন্টও হয়েছে, কিন্তু সেটি দেয়নি। না দিয়ে অ্যাপিল করেছে। অ্যাপিলের ডিভিশন 19/11/2024 জাজমেন্ট দিয়েছে। এরপরেও কন্টেম্প করতে হয়েছে এই টাকা পেতে। এই জাজমেন্টটা মাইল ফলক হয়ে থাকবে। আশা করি শিশুদেরকে নিয়ে কোনো কারখানা অন্তত জীবন মৃত্যুর খেলা খেলবে না। 2 ধাপে 15 লাখ টাকা দেয় ওয়ার্কশপ মালিক। বাকি 15 লাখ টাকার পে অর্ডার সোমবার আদালতের মাধ্যমে পরিশোধ করা হয়। আজকে আমি আমার বাবার কাছে চিরঋণী থাকবো। আজকে আমরা এই মামলার জন্য আমার বাবা মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। আমি চাই আমার মতন অত্যাচারের জন্য আর কোনো আমার মতন বয়সে আর কোনো ভাই না হয়। 1 হাত হারানো শিশু নাইম হাসান নাহিদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই টাকাটা নাহি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সচিবালয়ে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়। এ সময় সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের সময়সূচি দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাভারে পদযাত্রা শেষে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দলটির শীর্ষ পর্যায়ের কেউ আহত না হলেও কর্মসূচিতে উপস্থিত অন্তত 5 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী এনসিপির নেতাকর্মীরা সাভারের তারাপুর মাঠে সমাবেশস্থলে যোগ দেন।
রাত 9:30টার দিকে মঞ্চে ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎই ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশস্থলে বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন। পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। দর্শক, চলুন 1 মিনিটে জেনে নেই সারা দেশে ঘটে যাওয়া আরও কিছু খবরের সংবাদ সংক্ষেপ। সিজারিয়ান ডেলিভারি নিরুৎসাহিত করতে দেশের সব ক্লিনিকে লেবার রুম চালু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অন্যথায় ক্লিনিকের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সকালে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা জানান। লেবার রুম চালুর জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। রাজধানীতে সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে ঢাকা বাঁচাও সংগঠনের সভাপতি সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। প্রায় 2 ঘন্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। রোববার দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, রাজধানীর বিভিন্ন মেট্রো রেল স্টেশনের সামনে সড়ক ও ফুটপাত হকার মুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে সরব ছিলেন সোহানী শিফা। এরই অংশ হিসেবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি। রাজধানীর শাহবাগ থানায় বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ কিশোরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়ভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিয়ে দেওয়া হয়। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে। এর কয়েকটি ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক, এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নেই কোনো পাকা ভবন বা শ্রেণীকক্ষ। বাড়ির উঠানেই চটের বস্তা বিছিয়ে চলে পাঠদান। প্রতিদিনই বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ অন্যান্য সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে পড়ান দিনাজপুরের আনসার সদস্য কমল চন্দ্র রায় ও তাঁর স্ত্রী লতা রানী রায়। উচ্চশিক্ষার সুযোগ না পেলেও এই দম্পতি গ্রামের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষিত করার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন থেকেই 2023 সালে বাড়িতে গড়ে তোলেন কমল দাদার পাঠশালা। জগন্নাথ মার্টি, সুমিত্র হেমব্রম, প্রণয়ন হাজরা সহ অনেক আদিবাসী শিশুদেরকেই এই কমল দাদার পাঠশালায় বিনামূল্যে পাঠদান করা হয়। গত 2023 সাল থেকে বিনামূল্যে এই পাঠদান করিয়ে এলাকায় কমল দাদা হিসাবে পরিচিত পেয়েছেন। আমি প্রতিদিন এখানে কমল দাদার এখানে পড়তে আসি। আমাকে এখানে আসতে ভালো লাগে। আমি এখানে এসে পড়তে পারি ভালো করে, যেগুলো হয় না সেগুলো কমল দাদু শিখিয়ে দেয়। আমরা তো প্রাইভেট পড়তে পারি না, কমল কাকুর কাছে আমরা প্রাইভেট পড়তে আসি। আমার দাদুর কাছে আসি, জুলা পারি না, জুলা শিখে নি। শিক্ষার্থীর অভিভাবকরাও নিশ্চিন্তে এই কমল দাদার পাঠশালায় তাদের সন্তানদেরকে রাখছেন। সকালে উঠে আমি কাজে যাই, আমি তো পড়াইতে পারি না। হ্যাঁ, আর আমার কমল দাদু আছে না পাশে আছে, তো পাশে থাকার পরে পাড়াই দিই সকলগুলোকে যেন লেখাপড়া করতে পারে। বিনা পয়সায় যেহেতু লেখাপড়া হচ্ছে, হ্যাঁ, বা এইভাবে ছোট বড় সবাই যদি ভালোভাবে লেখাপড়া করতে পারে তো এটা তো আমাদেরই ভালো। এই পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, হিন্দু সম্প্রদায়ের শিশুরা যেন সমাজের মূল স্রোতের সাথে লেখাপড়ায় গড়ে উঠতে পারে, এমনটি আসলে প্রত্যাশা হচ্ছে এই কমললতা দম্পতির মূল উদ্দেশ্য। আমার মনে চেতনা জাগলো যে আমি খুব কষ্ট করে পড়ালেখা করেছি, আমি আমার মতো যেন তারা অবহেলিত বঞ্চিত যেন না থাকে, সেই উদ্যোগে আমার ওয়াইফ সহ আমরা 2023 সাল থেকে এই কর্মসূচিটা আমরা বিনামূল্যে আমরা শুরু করি। যেহেতু আমরা একটু লেখাপড়া করেছি আর ওদের বাবা মারা কিন্তু লেখাপড়া করেনি, নিজের নামটাও লিখতে পারে না আর টিপসই দেয়, তাই ভাবলাম যে এই যে বাচ্চাগুলো আছে ওদেরকে যেন টিপসই না দিতে হয়। এই উপজেলায় বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা এই কমল দাদা এবং তার স্ত্রী লতা রানীকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন।
আজকের এই কমল দাদার পাঠশালার শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। গুণী এই শিক্ষকের চিন্তা ও দর্শন মুক্তবুদ্ধির সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। বাংলা ভাষা ও সাহিত্য চর্চা এবং মুক্ত চিন্তার বিকাশে নিবেদিত প্রাণ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক নিজেকে শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ রাখেননি, প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে করেছেন বুদ্ধিবৃত্তিক লড়াই। সোমবার সকালে এই গুণীজনের মরদেহ আনা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সহকর্মী লেখক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আবুল কাশেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানান। এখানে তার জানাজা হয়। এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে। হারের স্মৃতিকে আন্দোলন রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করবো তার ছাত্র হিসেবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। নীরবতা আর শ্রদ্ধায় তাকে স্মরণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, সমাজকে আলোকিত করার ক্ষেত্রে আবুল কাশেম ফজলুল হকের অবদান দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বিশেষ করে তিনি 60 দশক থেকে বাস্তবে তিনি একটা সমাজের আমূল পরিবর্তন প্রয়াসী যে বিপ্লবী আন্দোলন, বিপ্লবী চিন্তা, তার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। এমন কোনো আলোচনায় আমরা ডেকেছি উনি আসেননি এমন হয়নি, এবং উনি যখন কথা বলেছেন আমরা সবাই শুধু ওনার জ্ঞানের পরিধিটা মুগ্ধ হয়ে উপলব্ধি করেছি, শুনেছি। শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায়। শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসায় শেষবারের মতো সিক্ত হন এই বরেণ্য শিক্ষাবিদ। তার জীবন, তার চিন্তা, তার কর্ম, তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকুক, সেই চর্চা আমরা করব, যাতে করে আমাদের আবুল কাশেম ফজলুল হক স্যার আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন, তার কর্মকে আমরা বাঁচিয়ে রাখব। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের শেষ জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। রবিবার 86 বছর বয়সে এই শিক্ষাবিদের জীবনাবসান ঘটে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার বিরোধী অসন্তোষ ও নাজুক অর্থনীতির পাশাপাশি নানা কারণে যখন বেশ কোণঠাসা ইরান, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প আর তার বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে চালায় হামলা। উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার। কিন্তু বিধিবাম, বন্ধু হতে এসে ট্রাম্পের শত্রু হয়েছেন নেতানিয়াহু। আর যে ইরানকে ধ্বংস করতে এসেছিল যুক্তরাষ্ট্র, সেই ইরান হয়েছে আরও শক্তিশালী। ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার মধ্য দিয়ে মূলত আসলে পুরাতন যে আয়াতুল্লাহ খামেনির যে শাসনামল সেটির অবসান হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এবং নতুন যে মুস্তফা খামেনির নেতৃত্বাধীন যে ইরানের সরকার, তাদের আনুষ্ঠানিক যাত্রা সেটিও শুরু হচ্ছে। এই যে পুরাতন খামেনি শাসনের বিদায় এবং নতুন মুস্তফা খামেনি শাসনের শুরু, এটি আসলে ইরান এবং ওয়েস্ট এশিয়ার রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? ট্রাম্প এবং তার বন্ধু নেতানিয়াহু যখন ইরানে আক্রমণ করে, তখন ইরানের পরিস্থিতিটা আসলে এমন ছিল যে সেখানে প্রচণ্ড পরিমাণে সরকার বিরোধী বিক্ষোভ, ইরানের অর্থনৈতিক অবস্থা একেবারেই টালমাটাল, এবং ইরানের যে নিউক্লিয়ার যে কর্মসূচি ছিল সেটিও প্রায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার আগের হামলার কারণে। মুস্তফা খামেনি আসলে অনেক তরুণ একজন নেতা, তার যেই তারুণ্য, সেই তারুণ্যের কিছু প্রভাব কিন্তু আমরা এই যুদ্ধের মধ্যেও দেখতে পাই। এর আগে কাশেম সোলাইমানিকে হত্যা করার পরে যে আইআরজিসির পক্ষ থেকে যে আক্রমণটি করা হয়েছিল, প্রতিশোধমূলক আক্রমণ, সেখানে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই পূর্ব ঘোষণার কারণে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবারে যুক্তরাষ্ট্রের মিত্রদের যে ঘাঁটিতে হামলা করা হয়েছে, তাতে 6 জনের মতন যুক্তরাষ্ট্রের সেনা মারা গিয়েছে এবং আরও বহু আহত হয়েছে। পাশাপাশি আরও একটি পরিবর্তন দেখা যাচ্ছে এই ইরানের এই আক্রমণের ফলে। ওয়েস্ট এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে মিত্ররা ছিল, তারা এতদিন
এই নিশ্চয়তায় ছিল যে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অধীনে আছে, ফলে তাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমরা দেখলাম যে তেহরান যুক্তরাষ্ট্রের মিত্রদের উপরে হামলা করেছে, তখনই আসলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপরে তার মিত্রদের যে আস্থা, সেই আস্থায় বড় ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং এএফপির একটি সংবাদে বলা হয়েছে যে ওয়েস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যেন সুসম্পর্ক নতুন করে স্থাপন করা যায়, তার একটি উদ্যোগ কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং একটি রিকনসিলিয়েশন সামিট তারা করতে যাচ্ছেন খুব শীঘ্রই। ইরানের অভ্যন্তরীণ যে নীতি, সেখানেও বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন সরকারি প্রতিষ্ঠানের বাইরে নারীদের হিজাব পরা এখন আর বাধ্যতামূলক নয় এবং খুবই সীমিত পরিসরে অ্যালকোহলের যে অনুমোদন, সেটিও তেহরান শহরে এই অনুমতিটিও দেওয়া হয়েছে। পাশাপাশি এই যুদ্ধ থেকে ইরানের বেশ কিছু লাভ হয়েছে। তাদের উপরে আরোপ করা যে অবরোধ, সেগুলো প্রত্যাহার করা হয়েছে। ইরানের যে অর্থ জব্দ করা ছিল, সেগুলোতে ছাড় দেওয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি ফান্ড গঠনের কথাও বলা হয়েছে। সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে আয়াতুল্লাহ খামেনির শাসনামলের চেয়ে মুস্তফা খামেনির যে শাসনামল, সেটি হতে যাচ্ছে অনেক বেশি গতিশীল, অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং অনেক বেশি নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো এক নতুন রাজনৈতিক ব্যবস্থা। এদিকে বিশ্বকাপের শেষ 16 থেকেই এবার বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এ নিয়ে বিষাদের সুর সমর্থকদের মাঝে। দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে ব্রাজিল ভক্তদের কথা। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আমাদের দেশে বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার এক চিরন্তর ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতাপূর্ণ আমেজ। বিশ্বকাপ মানেই উন্মাদনা। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে তবে কি সেই উন্মাদনা এবার ভাঁটা পড়বে? কি বলছেন ফুটবল প্রেমীরা? জানবো জনতার কথার আজকের পর্বে। বাপদাদার সময় থেকে ব্রাজিল আর্জেন্টিনা একটা রক্তে আমাদের মিশে গেছে, বাট আমার মনে হয় ডেফিনেটলি ব্রাজিল যদি থাকতো বিশ্বকাপে, যদি রেসে থাকতো, ডেফিনেটলি হয়তো বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, সেই উন্মাদনাটা আরও কিছুদিন থাকতো। ব্রাজিল আপনার আউট হয়ে গেছে, তো আর্জেন্টিনা মানে ট্রোল করার মতো কাউকে পাবে না, ট্রোল করার, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে দুই দিক থেকে আর কি ইমব্যালেন্স হয়ে গেল। খেলার মজায় ভাটা কিছুটা হলেও পড়বে, কিছুটা হলেও পড়বে কি এখন যেহেতু একটা দল আর্জেন্টিনাই আছে আর ব্রাজিল যেহেতু আউট হয়ে গিয়েছে, সুতরাং আগের মতো আর এত উন্মাদনা থাকবে না যে এই দল কয়টা জিতবে বা এ কত গোলে জিতবে, একটা প্রেডিকশন নিয়ে। প্রতিদ্বন্দ্বিতা তো আসলে আমাদের নিজেদের সৃষ্টি, তাই না? এটা তো আলাদা করে ডিভাইন কিছু না, আমাদেরই সৃষ্টি। তো যারা ব্রাজিলের সাপোর্টার আছে তারা অন্য দলের অ্যান্টি আর্জেন্টিনা হবে। ফুটবলে লাল কার্ড দেখলে সাধারণ নিয়ম হচ্ছে এরপরের ম্যাচে খেলতে পারবেন না সেই খেলোয়াড়। সরাসরি লাল কার্ডের শাস্তি আরও বড়, 2 ম্যাচ নিষেধাজ্ঞা। তবে এবারের বিশ্বকাপে সেই নিয়মের তোয়াক্কা করছে না ফিফা। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বলোগান লাল কার্ড দেখলেও তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে চলছে এখন তুমুল আলোচনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ট্রাম্প গত সপ্তাহে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বলোগানের লাল কার্ডটি পুনর্বিবেচনা করার জন্য ফোন করেন। এরপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি লাল কার্ড প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর মধ্যেই ফিফা সভাপতিকে লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার জন্য ফোন দেওয়ার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার ওভাল অফিস থেকে ট্রাম্প জানিয়েছেন তিনি কেবল বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলেছিলেন, করতেই হবে এমনটা তিনি বলেননি। এদিকে ফিফার এমন বিতর্কিত সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। কক্সবাজারে গর্জন বনে হাতির চলার পথে হবে পাকা সড়ক। বন বিভাগ জানে না কিছুই। প্রকল্পের মাঝপথে এসে অনাপত্তিপত্র চাইলেন সংসদ সদস্য। হাতি চলাচল করলে মানুষজন থাকিলে দূরে যাবে, মানুষের আওয়াজ পাইলে হাসেন। 60,000 টাকা গজমাগান আছে, এনতে কাঁতি বেশি আসতেছে। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো কিশোর নাহিদ পেল 30 লাখ টাকা। 6 বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল আপিল বিভাগের রায়। আমার বাবার কাছে চিরঋণী থাকবো। আজকে আমরা এই
মামলার জন্য আমি চাই আমার মতন অত্যাচারের জন্য আর কোনো ভাই না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, আনুষ্ঠানিকভাবে পত্র তুলে দিলেন রাষ্ট্রদূত। সময়সূচি নির্ধারিত হবে আলোচনার মাধ্যমে। বিশিষ্ট লেখক, গবেষক, অধ্যাপক ফজলুল হকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। সমাজকে আলোকিত করার ক্ষেত্রে গুণী এই শিক্ষকের অবদান স্মরণ। সমাজের আমূল পরিবর্তন প্রয়াসে যে বিপ্লবী আন্দোলন, বিপ্লবী চিন্তা, তার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। উনি যখন কথা বলেছেন আমরা সবাই শুধু উনার জ্ঞানের পরিধিটা মুগ্ধ হয়ে উপলব্ধি করেছি। তার জীবন, তার চিন্তা, তার কর্ম, তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকুক। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।